আসসালামু আলাইকুম। আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এটা গ্রামারের এখন শর্ট সিলেবাসে গ্রামারের দ্বিতীয় টপিক, স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ড। এবং গ্রামারের সবগুলো টপিকের মধ্যে আমি মনে করি বা অনেকেই এটা জানে যে এটা সবচেয়ে সহজ টপিক, একেবারেই সহজ, যেটাতে 5 মার্ক পাওয়া যায়। এটা একটা বক্সের মধ্যে 10 থেকে 12টা ওয়ার্ড দিয়ে দিবে, ওয়ার্ড গুলো নিয়ে আসি শুধু বসাইতে হবে। সহজ, একদম সহজ। কেউ যদি এটা আহ, বাংলা না জানে বা কোনো অর্থের পুরো লাইনটা বাংলা করতে না জানে, তাও কিছু টেকনিক আছে শর্টকাটে, এগুলো দিয়েই আহ, এটা বসাই দিতে পারবে বা এগুলো দিয়ে এটাতে 5 মার্ক পাওয়া যাবে। খুবই ইজি। আর আশা করি আজকে আমি 10টা রুলস নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটা করলে এটাতে 5 মার্ক পাওয়া যাবে। অনেকে এটা পারে, অনেকেই পারে আমি মনে করি। আর যারা পারে না তারা বা যাদের এখনো সমস্যা আছে, তারা ক্লাসটা করলে উপকৃত হবে আশা করি আর কি। 1 নাম্বার রুলস, লেট অ্যালন। লেট অ্যালন, লেট অ্যালনের বাংলা হচ্ছে দূরের কথা। এটার বাংলা দূরের কথা। অর্থাৎ আমরা যদি এমনিতেই বলি না, তুই তো এটা পারস না, পরেরটা পারা তো দূরের কথা, তুই তো জিপিএ 2 তুলতে পারো রে না, জিপিএ 5 পাওয়া তো তোর জন্য দূরের কথা, এরকম আমরা বলি না বন্ধুকে একজন আরেকজনকে। এই দূরের কথা এটা, যে তুই তো মাত্র একটা কাজও করতে পারলি না, 10টা কাজ করা তো তোর জন্য দূরের কথা। তো এইরকম যে আমরা দূরের কথা মানে একটা তো পারে না, পরেরটা পারা দূরের কথা, এরকম বাক্যগুলোতে আমরা লেট অ্যালন বসাবো। একদমই ইজি এটা। আবার যদি বাক্য নাও বুঝে যায় তাও আমরা লেট অ্যালন বসাইতে পারবো, সেই টেকনিকটাও আমি দিব। যেমন আমি যদি এখানে দিই, ইউ ক্যান নট গেট জিপিএ 2, জিপিএ 5, তাহলে এটা বাক্যটার কি দাঁড়ায়? ইউ ক্যান নট গেট জিপিএ 2, জিপিএ 2ও পাচ্ছে না, জিপিএ 5 পাওয়া তো তার জন্য দূরের কথা, তার জন্য মহা কিছু। তাহলে এই জায়গায় লেট অ্যালন হবে। বা যদি আরেকটা বাক্য দিই, ইউ ক্যান নট ইট 1 ম্যাঙ্গো 10 ম্যাঙ্গোস, তাহলে ইউ ক্যান নট ইট 1 ম্যাঙ্গো লেট অ্যালন 10 ম্যাঙ্গোস। একটা আমও তো খাইতে পারতেছো না, 10টা আম কিভাবে খাবা? 10টা আম খাওয়া তো তোমার জন্য দূরের কথা, লেট অ্যালন হবে। এটা একদমই ইজি, ইজি, একেবারে ইজি। আর যারা বাংলা বুঝে না, হয়তো এমন কিছু আসছে, এমন অর্থ আসছে যেটা বাংলা ধরতে পারতেছে না, তাহলে তার জন্য কি রুলস, টেকনিক কি, এই বাক্যের প্রথম অংশে একটা নেগেটিভ ওয়ার্ড পাবে সে, ক্যান নট বা কুড নট বা হচ্ছে হার্ডলি, লিটল, অর্থাৎ কোনো একটা নেগেটিভ ওয়ার্ড বাক্যের প্রথম অংশে পাবে, তখন সে লেট অন বসবে। এখানে ব্যতিক্রম একটা আছে, টু টু কিন্তু নেগেটিভ অর্থ দেয়, এটা অনেকেই হয়তো জানে, এটা কিন্তু নেগেটিভ অর্থ দেয়। তো এটা, এই বাক্যটাতে আবার কোনো পজিটিভ অর্থ পাবে না। যেমন এই যে এই বাক্যটা, হি ইজ টু লেজি টু ওয়াক, সে হাঁটতে পারতেছে না, লেট অ্যালোন রান। এই বাক্যটা একটু ব্যতিক্রম, আমি মনে করি এটা সামান্য একটু ব্যতিক্রম, লেট অ্যালোন রান। এই বাক্যটাই শুধু একটু ব্যতিক্রম, যে এটা হয়তো স্টুডেন্টরা বুঝতে পারে না, যে এটা তো এই বাক্যটা পাইলে তোমরা লেট অ্যালোন বসাইতে পারবা, অর্থাৎ এই বাক্যটাও নেগেটিভ অর্থ দিচ্ছে। তাহলে লেট অ্যালোনের রুলস কি? লেট অ্যালোনে প্রথম কাজটাও পারে না, দ্বিতীয় কাজটা পারা তো তার জন্য দূরের কথা, এরকম বাক্যে লেট অ্যালোন বসবে। বা যারা এটা ফাইন্ড আউট করতে পারবে না, তারা দেখবে প্রথম অংশে একটা নেগেটিভ ওয়ার্ড পাবে, ক্যান নট, কুড নট এরকম, বা লিটল, হার্ডলি, ফিউ, এই ধরনের কোন একটা নেগেটিভ ওয়ার্ড পাবে, তখন বুঝবে যে এটাতে লেট অ্যালোন বসবে।
দ্বিতীয়টা উড রেদার, দ্বিতীয় রুলস উড রেদার। এটা বাংলা বরং, অর্থাৎ মানে দুইটা কাজের মধ্যে এটা যদি অরিজিনাল রুলসটা বোঝা হয়, দুইটা কাজের মধ্যে একটা কাজকে ফেভার করবে, যেটা ভালো। একটা কাজকে ফেভার করবে, প্রথম কাজটাকে ফেভার করবে, সে দ্বিতীয় কাজটা করবে না, তার দ্বিতীয় কাজটা তার জন্য অসম্মানজনক কাজ হয়ে যাবে, সেক্ষেত্রে উড রেদার বসবে। যেমন আমি যদি একটু বলি যে হি আই আই স্টাফ দেন বিগ, তাহলে এটা দাঁড়ায় যে স্টাফ মানে ক্ষুধার্ত থাকা, অভুক্ত থাকা, দ্যাট বেগ ভিক্ষা করা। তাহলে আমি ভিক্ষা করার চেয়ে বরং কি থাকবো, অভুক্ত থাকবো, তো এই বাক্যে উড রাদার বসবে, এই বাক্যে উড রাদার বসবে, উড রাদার বসবে। কেন? কারণ হচ্ছে দুইটা কাজের মধ্যে প্রথম কাজটাকে প্রায়োরিটি দিচ্ছে, যে আমি ভিক্ষা করার চেয়ে ক্ষুধার্ত থাকবো, বা যদি বলে আই উড রাদার লিভ দ্য জব লেট অ্যালোন টেক ইলিগাল মানি, ইলিগাল মানি অর্জন করার চেয়ে বরং আমি চাকরিটাই ছেড়ে দিব, ওই বাক্য কি বসবে, উড রাদার। এখন এখানে এটা বাংলা না বুঝলেও চলবে, কারণ এখানে একটা টেকনিক আছে, টেকনিক হচ্ছে কোন বাক্যে টি এইচ এ এন, টি এইচ এ এন আর একটা আছে টি এইচ ই এন, দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। টি এইচ এ এন এটা হচ্ছে চেয়ে, মানে একটা চেয়ে আর একটা, আর এটা হচ্ছে ফরে, একটার পরে আর একটা, কোন একটা বিষয়ের পরে। টি এইচ ই এন দেন এটা না, কোন বাক্যে টি এইচ এ এন থাকলে, টি এইচ এ এন থাকলে উড রাদার বসবে, এটা অনেকেই জানে। কোন বাক্যে দেন থাকলে, টি এইচ এ এন থাকলে উড রাদার বসবে। তাহলে দ্বিতীয় রুলসটা আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার, would you mind, mind বা what's it like, what's it like, দুইটা একই একই অর্থ দিবে, অনুমতি সাপেক্ষে বা এটা কেমন দেখায় বলেছে, তো এই ক্ষেত্রে আমরা would you mind বা what's it like লাইক বসাবো। এই ক্ষেত্রে একদম ইজি এটা। প্লেইং ফুটবল, তাহলে টেকনিকটা হচ্ছে কি, খালি ঘরের পরে যে বার থাকবে, বার্বের সাথে আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। খালি ঘরের পরে বার প্লাস আইএনজি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে হয় উড ইউ মাইন্ড হবে বা হোয়াটস ইট লাইক হবে। খালি ঘরে বক্সে যেটা দে, বক্সে যেটা উড ইউ মাইন্ড থাকলে উড ইউ মাইন্ড আনি বসাবো, আর যদি হোয়াটস ইট লাইক থাকে হোয়াটস ইট লাইক আনি বসাবো। শুধু আমরা দেখবো যে খালি ঘরের পরে আইএনজি আছে কিনা, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। দুইটা শর্ত ফুলফিল করলে, যদি একটা শর্ত ফুলফিল হয় আরেকটা হয়ে যাবে, এটা আরেকটা আমি একটু পরে বলতেছি সেটা। যদি দুইটা শর্ত একসাথেই ফুলফিল করে, যেমন এখানে খালি ঘরের পরে আইএনজিও আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দুইটাই আছে, যেহেতু দুইটাই আছে তো ওই ক্ষেত্রে এখানে আমার কি বসবে, এখানে আমার বসবে হোয়াটস ইট লাইক বা উড ইউ মাইন্ড যেটা থাকে। আর যদি 4 নাম্বার রুলস হোয়াট ইফ, হোয়াট ইফ এর বাংলা হচ্ছে কি ঘটবে, কি হবে, এরকম একটা ভয় আতঙ্ক বোঝায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। এটা যদি আমি রুলসটা বলি, ইউ ফেল ইন দা এক্সাম, এই দুইটাই সেম বলতে এটার পরে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এটার পরে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সুতরাং আমি প্রশ্নবোধক চিহ্ন দেখলে যে দাম করে বসাই দিব এরকম না, আমার এখানে খেয়াল করতে হবে যে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন অনেক ক্ষেত্রেই থাকতে পারে। প্রশ্নবোধক চিহ্ন থাকার পাশাপাশি যদি আইএনজি থাকে, প্রশ্নবোধক চিহ্ন এবং আইএনজি এই দুইটা রুল ফুলফিল করলে তখন উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক। কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, শুরুতে আইএনজি নাই, বরং এখানে শুরুতে একটা সাবজেক্ট দিয়ে দিছে। তাহলে আমরা কি বলতে পারি, প্রশ্নবোধক চিহ্ন এবং সাবজেক্ট থাকলে হোয়াট ইফ বসবে, হোয়াট ইফ বসবে। এবং এখানে হোয়াট ইফ এটা ডাব্লিউএইচ, এটা এখানে ওই ওয়ার্ড গুলো যেহেতু এটা দিয়ে বাক্য শুরু হয়েছে, অবশ্যই এটা বড় হাতের হবে। এক্ষেত্রে স্টুডেন্টরা এটা মিক্স করে বা ওরা এমনি বসাই দিয়ে, এটা এটা দিয়ে বাক্যটা শুরু হয়েছে, সুতরাং এটা বড় হাতের হবে। তাহলে রুলস কি, একটা হচ্ছে যে কি প্রশ্নবোধক চিহ্ন এবং আইএনজি, আর একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এবং হচ্ছে সাবজেক্ট। যদি এই দুইটা
ফুলফিল করে প্রশ্নবোধক চিহ্ন এবং সাবজেক্ট হোয়াট ইফ বসবে, আর প্রশ্নবোধক চিহ্ন এবং হচ্ছে বার প্লাস আইএনজি যদি থাকে উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক বসবে। এটা তেমন জটিল কিছু না, এটা বাক্য না বুঝলেও কোনো সমস্যা নাই, বাক্য বোঝারও দরকার নাই। রুলস এটা এভাবে ফাইন্ড আউট করে আশা করি বসে দিতে পারবা। 4টা রুল শেষ। এরপরে 5 নাম্বার, যেটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভেজাল করে, হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু, তিনটার অর্থই একই। এগুলো টেন্স এবং পার্সন ভেদে ভিন্ন হয় হয়তো, কিন্তু সবগুলোই সেম। যে এগুলো দুইটা প্রেজেন্ট টেন্সের জন্য, এটা আবার পাস্ট টেন্সের জন্য। প্রেজেন্ট টেন্সের জন্য সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ টু বসবে, সাবজেক্ট প্লুরাল হলে কি বসবে, হ্যাভ টু বসবে। আর ফার্স্ট টেন্সের জন্য সিঙ্গুলার প্লুরাল দেখার দরকার নাই, সিঙ্গুলার প্লুরাল দুইটার ক্ষেত্রেই হ্যাড টু বসবে। এখন এক্ষেত্রে আমার বক্সের মধ্যে দিয়ে দিবে, বক্সের মধ্যে যেটা দিবে সেটা, তবে আমি পার্সনটা খেয়াল করব পার্সনটা কি আছে কিনা। যেমন ওরা পার্সন হি দিছে, বক্সের মধ্যে হ্যাভ টু দিছে, হি এর সাথে তো হ্যাভ টু হয় না, হি এর সাথে হ্যাজ টু, তো এই ক্ষেত্রে আমার এটা আবার চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা তোমরা গ্রামার, আমি যখন গ্রামার ক্লাস করবো তখন এটা নিয়ে বলবো। এখন এটার বাংলা হচ্ছে অবশ্যই, বাধ্যগত। আচ্ছা, আমি একটু বুঝাই দিচ্ছি, এটা দুইটা রুলস একসাথে রান করি। আর একটা হচ্ছে হ্যাড বেটার, এটা হচ্ছে উত্তম। কোনো একটা কাজ যেটা করতেই হবে, না করলে পরবর্তীতে আমার ক্ষতি হবে না করলে। যেমন বলা যায় যে সামনে আমাদের যেহেতু এসএসসি পরীক্ষা, তাহলে এসএসসি পরীক্ষাতে আমার অ্যাডমিট কার্ড নিয়ে যাইতে হবে। অ্যাডমিট কার্ড নিয়ে না গেলে কি হবে, আমার ক্ষতি হয়ে যাবে, পরবর্তীতে আমার ক্লাস থেকে বাইর করে দিবি। অ্যাডমিট কার্ড নিয়ে যাইতেই হবে, অবশ্যই যাইতে হবে, রাখতেই হবে। সেক্ষেত্রে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু। আর এই পরীক্ষায় আমার এক্সট্রা 2-3টা কলম নেওয়া, সেটা উত্তম কাজ। 4-5টা কলম রাখা উত্তম কাজ। কিন্তু আমি যে 4-5টা কলম শেষ করে ফেলবো বা না নিলে যে আমি মহা বিপদে পড়বো, সেটা না। আমি একটা কলম শেষ করতে পারি কিনা সেটাও ঠিক নাই। সুতরাং এখানে আমার যেটা মানে করা ভালো, কাজটা করা ভালো, না করলে তো তেমন একটা ক্ষতি নাই, সেই ক্ষেত্রে হ্যাড বেটার হবে। আর যে কাজটা করা অবশ্যই করতে হবে, যেমন ইউ আর ওয়ার্কিং অন দ্য রোড সাইড, সাডেনলি ইউ ফেস অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে ইউ হ্যাভ টু গো টু হসপিটাল ইমিডিয়েটলি। অবশ্যই তোমাকে হসপিটালে যাইতে হবে বা তোমাকে হসপিটালে নিয়ে যাইতে হবে, কারণ অ্যাক্সিডেন্ট করছো। এখন মনে করো তোমার হঠাৎ একটু হয়তো খারাপ লাগতেছে, একটু সামান্য একটু খারাপ লাগতেছে, তো এখন হসপিটালে যাওয়া এটা একেবারেই বাধ্যতামূলক কোনো কাজ না। এটা আমি আবার ভালো করে বলার চেষ্টা করতেছি, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই এটাতে ভুল করে। বাক্যটা ধরতে কোন বাক্যটাতে জোর দিছে, আমি যদি লিখি এটা, ইউ টেক ইউর অ্যাডমিট কার্ড বিফোর entering in the exam hall, এটা দিল। আর একটা হচ্ছে ইউ টেক extra 5 pen before entering the exam hall। আচ্ছা, আমি লিখলাম না, এটা লেখার দরকার নেই, ওটা আছে সেম বাক্য। শুধু পার্থক্য কি, এক জায়গায় বলছে অ্যাডমিট কার্ড আর এক জায়গায় বলছে এক্সট্রা 5 পেন, এক্সট্রা 5টা পেন। তাহলে এখন কোন বাক্যটা জোর দেওয়া আছে? অ্যাডমিট কার্ড নেওয়া অবশ্যই বাধ্যতামূলক, অবশ্যই নিতে হবে, না নিলে ক্ষতি হয়ে যাবে। তাহলে এখানে হবে হ্যাভ টু, হ্যাভ টু। আর এখানে হবে হ্যাড বেটার। দুইটা রুলস একসাথে বুঝাইছি, আশা করি বুঝতে পারছো যে কখন হ্যাভ টু হবে বা কখন হ্যাড বেটার হবে। হ্যাভ টু বলতে হ্যাভ টু, হ্যাড টু তিনটাই সেম। এখন এটা সাবজেক্ট এবং টেন্স পেতে ভিন্ন হয় আর কি। আচ্ছা, আমি আবার বলতেছি যে যখন বাক্যটা খুব বেশি জোরালো দিবে, খুব বেশি জোরালো বুঝাবে যে তোমার কলেজে যাওয়ার সময় ইউনিফর্ম পরতেই হবে, ইউনিফর্ম পরা লাগবে, ইউনিফর্ম না পরে তো কলেজেরই ড্রেস না পরে তো তুমি কলেজে যেতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি বলবে, কি দিতে হবে, হ্যাভ টু দিতে হবে। কলেজে যাওয়ার সময় তোমার খাতা, এক্সট্রা খাতা নিয়ে যাওয়া, সেটা বাধ্যতামূলক কোনো কাজ না। বা খাতা নিয়ে নিয়ে যাওয়া, এটা এত বাধ্যতামূলক কোনো কাজ না, না নিলে যে মহা ক্ষতি হবে এরকমও না।
তোমার বন্ধু বান্ধব থেকে নিয়ে লিখতে পারবা। তো সেই ক্ষেত্রে হ্যাড বেটার হবে। সেক্ষেত্রে কি হবে? হ্যাড বেটার। আশা করি বুঝতে পারছো। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তা এরপরে আমি যদি আবার একটু বলি, যদি বলি এখানে যদি হি ব্যবহার হইতো, তাহলে সেম বাক্য হি ব্যবহার হইলে তখন হ্যাভ টু না হয়ে হ্যাজ টু হইতো আর কি। তো সাবজেক্ট একটু খেয়াল করবা, সাবজেক্ট কি আছে। আই এবং ইউ সাথে উই সাথে হ্যাভ টু হয়, অন্যগুলো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ টু হয়, এটুকু জানলে হবে। আর হেড বেটার থাকে, ওটা যা আছে তা বসায় দিতে হবে। আর একটা খুব বেশি কনফিউজিং, স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় এটাতে কনফিউজড হয়ে যায়, ভুল করে। আহ, এটা অবশ্যই ইজিও, আবার ভুলও করে। হোয়াট ডাস, এটা মনে হয় 7 নাম্বার রুলস। হোয়াট ডাস লুক লাইক। আর একটা আছে হোয়াটস লাইক। কোন কখন কোনটা বসবে? একটা দিলে তো সেটা আমার আর চিন্তা করা লাগতেছে না, এটাতে দুইটা গ্যাপ থাকবে, সেটা আমি নিয়ে আসে কথা দিব। যেমন আমি উদাহরণ দিলে আহ, এটা দুইটা গ্যাপ আছে, তাহলে আছেও একটা উপরে, আছে একটা, এটা নাই, নিয়ে আসি বসাই দিব। আমার চিন্তা করা লাগতেছে না, দুইটা গ্যাপ আলা, আমি দুইটা উত্তর এটা এখানে আমি বসাই দিব, খুবই ইজি। কিন্তু যখন খালি ঘরে দুইটাই দিবে, হোয়াটস লাইক দুটোটাই দিবে, তখন আমার কি করতে হবে, এটা নিয়ে আমার হচ্ছে কথা। তো এটা খুবই ইজি ফাইন্ড আউট করা, বা আমি টেকনিকও দিয়ে দিব, যারা ফাইন্ড আউট করতে পারবে না তাদের জন্য আমি টেকনিকও দিয়ে দিব। হোয়াটস ডট ডট লাইক কখন হবে? যখন যে বিষয়টা নিয়ে কথা বলতেছে ওটা নিয়ে একটা ভয়, কাল্পনিক বিষয়, কাল্পনিক চেহারা, কাল্পনিক বিষয়, বা যেটার সামনে আমার যাওয়া পসিবল না, যেটা দ্বারা ভয় সঞ্চালন হয়, হ্যাঁ, ওই বিষয়গুলোর মধ্যে হচ্ছে হোয়াটস হোয়াটস ডাস লুক লাইক হয়, হোয়াট ডাস লুক লাইক হয়। আর যে বিষয়টা হচ্ছে বাস্তবিক, বাস্তবের সাথে মিল আছে, যেটা আমাদের বাস্তবিক এমনিতেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, কারো বিহেভিয়ার, হ্যাঁ, কারো হচ্ছে যে কি উম, ধরন, এগুলো নিয়ে বলে, তখন হচ্ছে যে হোয়াটস লাইক হবে। তাহলে এটা হোয়াট ডাস লুক লাইক কখন হবে? হোয়াট ডাস লুক লাইক তখন হবে। দরকার হলে তোমরা লিখে রাখবা, বা আমি কথাগুলো একটু বুঝলি, যে কাল্পনিক কোনো বিষয়ে কথা বলতেছে, এঞ্জেল নিয়ে কথা বলতেছে, ভূত নিয়ে কথা বলতেছে, ফেরেশতা নিয়ে কথা বলতেছে। অনেকের কাছে এগুলো কাল্পনিক, বা এগুলো তো আমরা বাস্তবে চোখে দেখি না। বা চাঁদ নিয়ে কথা বলতেছে, চাঁদ চাঁদ তো অনেক দূরে, এটা আমরা দেখতে পারি না, কাল্পনিক মনে হচ্ছে, হ্যাঁ। বা যে বিষয়গুলো, আবার এমন বিষয়গুলো নিয়ে কথা বলতেছে যেগুলো আমাদের মাঝে ভয় সঞ্চালন করে বাস্তব জীবনে, ক্রোকোডাইল, লায়ন, এই ধরনের ডেঞ্জারাস প্রাণীগুলো নিয়ে কথা বলতেছে, যেগুলো দিয়ে ভয় সঞ্চালন করবে, কাল্পনিক যে বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা বাস্তবে ওগুলো সামনে যাইতে পারি না ভয়ের কারণে, ওই বিষয়গুলোতে হোয়াট ডাস লুক লাইক বসবে। তাহলে এখানে এই লায়ন, এটা একটা ভয় প্রদর্শন করে, তাহলে হোয়াট ডাস এ লায়ন লুক লাইক। এখন যদি বি নাম্বার দে ইউর নিউ টিচার, এখানে আমাদের নতুন টিচারের কথা বলতেছে, এটা বাস্তবিক বিষয়, এবং এটা আমাদের, এটার সাথে আমরা অভ্যস্ত। বাস্তবিক টিচারের হয়তো বিহেভিয়ার বোঝাচ্ছে, বাস্তবিক বিষয়। তাহলে বাস্তবিক বিষয় হলে হোয়াটস ইউর নিউ টিচার লাইক। এই, আশা করি বুঝতে পারছো, এটা খুব তেমন কঠিন কিছু না। যদি এবার এঞ্জেল নিয়ে বলে, এঞ্জেল, যে বলতেছে অ্যান এঞ্জেল, বা পরি নিয়ে বলতেছে, বা তাহলে এখানে পরি নিয়ে কথা বলতেছে, আর একটা বলতেছে এ ট্রি, বা এ গার্ল, একটা মেয়ে নিয়ে কথা বলতেছে। তাহলে এঞ্জেল যেটা বলতেছে, ফরি যেটা বলতেছে, বা ফেরেশতা যেটা বলতেছে, হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে কাল্পনিক, বা এগুলো বাস্তবের সাথে অভ্যস্ত না আমাদের, বা এগুলো আমরা বাস্তবে দেখি না, বাট আমাদের রিচ করা সম্ভব না। সেক্ষেত্রে এখানে বসবে হোয়াট ডাস লুক লাইক।
আর এই গাল এটা বাস্তবের সাথে রিলেটেড বাস্তবিক বিষয়। তাহলে হোয়াটস লাইক, এটা আশা করি বুঝতে পারছো। এটা তেমন একটা কঠিন কোনো বিষয় না, একেবারে কঠিন কোনো বিষয় না। জাস্ট বাক্যটা দেখে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে যে যে বিষয়টা নিয়ে কথা বলতেছে ওই বিষয়টা কি বয় সঞ্চালন করতেছে কিনা, কোনো বয় যার যে প্রাণীগুলো দেখলে আমরা ভয় পাই ওই ধরনের প্রাণীর নাম বলতেছে কিনা, বা হচ্ছে দূরের দূরের কাল্পনিক কোনো বিষয় নিয়ে কথা বলতেছে কিনা, বা যে বিষয়গুলো আমরা আনটাস্ট, আমরা চাইলেও ধরতে পারি না এই বিষয় নিয়ে কথা বলতেছে কিনা। তখন এই বিষয়গুলো নিয়ে কথা বললে হোয়াট ডাজ লুক লাইক, আর স্বাভাবিক সাধারণ বিষয়গুলো নিয়ে কথা বলে হোয়াটস লাইক হবে। এরপরেও যদি আরো একটু সহজ সংক্ষেপে করে দিই, মানে যারা পারে না বা যাদের একটা শর্টকাট টেকনিক দরকার তাদের কি, তো খালি এই যে দুইটা গর্ত থাকবে, দুইটা গ্যাপ থাকবে না, দুইটা গ্যাপ মাঝখানে কিছু ওয়ার্ড থাকবে, তো মাঝখানে যেটাতে বেশি শব্দ থাকবে ওটাতে ছোটটা বসাবো, এটাতে কম শব্দ, এটাতে দুইটা শব্দ, সুতরাং এটা বেশি শব্দের সাথে বসাবো। আর যেটাতে অল্প কিছু ওয়ার্ড আছে সেটাতে বড়টা বসাবো। যদি খুব এক লাইনে বলা হয় কম শব্দে কম, ছোটর সাথে বড়টা, বড়র সাথে ছোটটা, এটা ছোট, ছোটটার সাথে বড়টা, আর বড়টার সাথে ছোটটা। এটা সবসময় কার্যকর হয় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 98-99 ক্ষেত্রেই কার্যকর হয়ে যায় যারা পারে না। বড়, এটা বড় আছে বড়টার সাথে ছোটটা, আর এটা ছোট আছে ছোটটার সাথে বড়টা, এভাবে শিখা যায় না। এরপরে আমি বললাম বিপদে পড়লে কি হবে এটা অ্যাপ্লাই করে দিব। আর এমনিতে এটা তেমন কঠিন কিছু না। 8টা রুল শেষ, এখানে আমার দুইটা ছিল, এটা একটা এটা একটা, দুইটা রুল ছিল। 9 নাম্বার রুলস যেটা, ওটা হচ্ছে ইট ইজ, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম, এই তিনটা। তাহলে এই তিনটা কখন বসবে? যদি দুইটা রুলস এখানে, এগুলো দুইটা রুলস, একটা হচ্ছে 2+B0 অর্থাৎ 2 এর পরে ভার্ব থাকলে বেস ফর্ম আর কি, আর অথবা হচ্ছে সাবজেক্ট দিয়ে B2 থাকলে তখন B2 মানে ফার্স্ট টেন্স, B2 মানে ফার্স্ট, সাবজেক্ট দিয়ে B2 থাকলে তখন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম, যেটা থাকে বক্সে উপরে খালি করে বক্সে যেটা থাকে সেটা আমি বসাবো আমরা। এখন এখানে যদি এরকম দেখি যে টু স্টাডি বা টু ডু সামথিং ফর আওয়ার নেশন, বা টু স্টাডি হার্ড, হ্যাঁ অর্থাৎ টু দিয়ে, এই যে টু ডু টু স্টাডি, তো এক্ষেত্রে ইট ইজ টাইম, টাইম বা ইট ইজ হাই টাইম যেটা থাকে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যেটা থাকে, এক্ষেত্রে খুব শুধু খেয়াল করতে হবে ইটটা বড় হাতের দিতে হবে, যেটা যেহেতু এটা দিয়ে বাক্যটা শুরু হচ্ছে। এটা ইজি, 2+ ভার্ব থাকে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম। এখন আবার এই সেম রুলসটা যদি এরকম করে দে, উই ডিড সামথিং ফর, বা ইউ স্টাডিড, এই যে এখানে ফার্স্ট টেন্স আছে, এখানে ফার্স্ট টেন্স আছে এবং সাবজেক্ট দিছে, সাবজেক্ট দিয়ে ফার্স্ট টেন্স, সাবজেক্ট দিয়ে ফার্স্ট টেন্স, সাবজেক্ট দিয়ে যদি ফার্স্ট টেন্স থাকে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা ইট ইজ টাইম বসাইতে পারবো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, হাই টাইম সেম, এটাও সেম, এটাও পার্থক্য না, শুধু হচ্ছে যে কি স্ট্রাকচারের গত পার্থক্য। এখানে ইট ইজ টাইমের পরে ওরা হচ্ছে আমরা দেখবো যে খালি ঘরের পরে 2+ ভার্ব দিছে কিনা, 2+ ভার্ব দিছে, অথবা খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস B2 দিছে কিনা, হ্যাঁ খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস B2 দিছে। এই দুই ক্ষেত্রে আমাদের ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম যেটা থাকবে সেটা বসবে। আর একটা রুলস আমি নিয়ে বলতেছি, হাউ টু কখন বসবে, একদম ইজি, এটা মুখস্থ করার কিছু নাই। হাউ টু,
এটাই একদম ইজি। কোন বাক্যে নো থাকলে, নো থাকলে হাউ টু, এটা খুবই ইজি, এটা মাঝে মাঝে আসে। কোন বাক্যে নো পাইলে হাউ টু বসে দিবা। যেমন আই ডোন্ট নো হাউ টু প্লে ইট দিছে। এখানে আমার কিছু দেখার দরকার নেই, এখানে আই ডোন্ট নো দিছে, তাহলে আমরা এখানে বসাবো হাউ টু। এটা মাঝে মাঝে আসে। আরেকটা যদি বলি ইট এবং দেয়ার, ইট এবং দেয়ার কখন বসবে? ইট এবং দেয়ার দুইটাই সাবজেক্টের জায়গায় বসে, দুইটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে বসে। ইটও শুরুতে বসবে, দেয়ারও শুরুতে বসবে, এবং একটু বেসিক একটু পার্থক্য আছে। যদি কোনো মানে অর্থের মধ্যে লুকায়িত কোনো স্থান থাকে তখন হচ্ছে দেয়ার বসবে, আর বস্তুবাচক কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছে তখন ইট বসবে। আহ, আবার বার্বের সাথে এস বা ইয়েস থাকলেও ইট বসবে। যেমন যদি বলে এখানে নাম্বার লিফট, এটা এমনি বুঝে যাবে স্টুডেন্টরা, লিফট এ কি। আর হচ্ছে তাহলে এখানে অবশ্যই ইট দেয়ার লিভ টেকিং এটা মিলে না, তাহলে ইট ইট লিভ টেকিং মিলে না, দেয়ার লিভ টেকিং মিলে, এখানে দেয়ারটা বড় হাতে, টিটা বড় হাতে দিতে হবে। এবং এখানে দেয়ার ইজ সো হট টুডে এটা মিলে না, ইট ইজ সো হট টুডে এটা মিলে। এটা স্টুডেন্টরা পারে, বা এটা তেমন কোনো জটিল কিছু না। এরপরে আমি বলে দিচ্ছি যে এখানে আহ, যদি এরকম থাকে টেক্স, তাহলে টেক সাম এক্সট্রা কেয়ার টু বি ডান। আচ্ছা, বাক্যটা না বুঝলে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আমি দেখতেছি যে বার্বের সাথে এস বাই এস আছে, তো বার্বের সাথে এস বাই এস থাকলে ইট বসে, দেয়ার না। এটা আর একটা রুলস, যে কোনো বার্বের সাথে এস বাই এস থাকলে ইট বসাই দিতে পারবা। আর দেয়ার হচ্ছে দেয়ার ওয়াজ এ রিচ ম্যান, তাহলে এখানে ইট ওয়াজ এ রিচ ম্যান তো মিলে না। দেয়ার ওয়াজ এ রিচ ম্যান ইন এ সিটি, একটা নির্দিষ্ট স্থান টান বা কোন একটা স্থানের কথা বলবে, তখন এটা দেয়ার ওয়াজ এ রিচ ম্যান ইন এ সিটি। ইট ওয়াজ এ রিচ ম্যান ইন এ সিটি এটা মিলে না, দেয়ার ওয়াজ এ রিচ ম্যান, এটা এমনিতেই বুঝে যাবে, এটা কঠিন কিছু না, একদমই ইজি। আমি 10টা বা 11টা রুলস নিয়ে আলোচনা করছি, এগুলোই হচ্ছে আহ এই এই টপিকের সবচেয়ে কোর, সবচেয়ে এগুলো পড়লেই মোটামুটি ম্যাক্সিমাম কভার হয়ে যায়। আরো কিছু আছে, সবগুলো তো আমি অনলাইন ক্লাসে দিই না। বাকি ক্লাসগুলো পেতে হলে অবশ্যই এগুলো নির্দিষ্ট চার্জের বিনিময়ে নিতে হবে, বা আমি অনলাইন ক্লাসগুলো অনলাইনে আমার বেস আছে, বেসে অ্যাড হইতে হবে তখন। 10টা রুলস বা 11টা রুলস নিয়ে আলোচনা করছি, এটা কঠিন কিছু না, একেবারে ইজি। এটা কঠিন কিছু না, কঠিন কিছু না, খুবই ইজি। যদি এই রুলস গুলো দুই একবার পড়ো বা দুই একবার লিখে রাখো, আশা করি পারবা। এখানে জটিল কোনো কিছু নাই, বা আমি জটিল কোনো কিছু দেখি নাই যেটা বুঝবে না স্টুডেন্ট। যদি এখানে এটার হয়তো দেখা যাচ্ছে সে এটা বাংলাও বুঝতেছে না, সেক্ষেত্রে সে খুব ইজিলি রুলস অ্যাপ্লাই করে করে এটা বসা দিতে পারবে, ইজি।